আমাদের পরবর্তী বক্তা আবু সিদ্দিক, I am taking privilege to introduce him. Abu Siddiq is an assistant professor of Department of English, Plashi College, West Bengal. He is an independent researcher, a poet, and a short story writer. He loves to write about the struggle and resilience of marginalized Indian people, the underdogs, the outcast, and the invisible. He has 13 books. His recent publications include Identity and Belongings, Mapping the Margins, Bonger Musulman, Somaj Pironer Dohon Brittanto, and Violence in Literature, Culture and Society. His latest book is Lynching in Indian Literature, Culture and Society. He runs two literary and cultural websites. We are happy to have you here. Please welcome Abu Siddiq and start your presentation. Thank you. থ্যাংক ইউ এভরিবডি। প্রথমেই বলি যে সোনা বন্দ্যোপাধ্যায় স্যার এখানে আছেন, সৈফুল্লাহ স্যার, আমি সবাইকে চিনি, সবাইকে হয়তো ব্যক্তিগতভাবে চিনি না, যারা যারা চিনি তাদের কৃতজ্ঞতা স্বীকার করছি প্রথম হাসান ধাবাক এই অনুষ্ঠানে বলার জন্য। আমি হিলাল ভাই আছে এখানে, সুরঞ্জন স্যার আছেন, দীর্ঘদিনের পরিচয়। আমি অধ্যাপক নামটা রাখি না, আমি গল্পকার হিসাবেই রাখি, এবং অধ্যাপকটাকে পিছনে রেখে গল্পকার, ছোট গল্পকার, কবি এটাই রাখি। তো হ্যাঁ, অধ্যাপকও পদোন্নতি অধ্যাপকও বটে। তো যেটা প্রথমেই বলি, অনেকের ভালো মন্দ সবগুলোই আপনাদের বিবেচ্য, ক্রিটিসিজম হতে পারে, সবই হতে পারে, কিন্তু শুধুমাত্র আমি আমার নিজের দুটো কবিতা পড়ার জন্য নিশ্চয়ই বহরমপুর থেকে এখানে আসেনি। আর সেই সকাল ভোরবেলায় বেড়ে কোনো টিকিটও ছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। তো দুটো কথা বলার জন্য এসেছি, আপনারা শুনবেন, বিচার করবেন, ভালো মন্দ, পজিটিভ নেগেটিভ যা বলবেন। তো যেটা বলি যে প্রথমত আমাদের পশ্চিমবঙ্গে যেগুলো চলে, যে সাহিত্য সভা, কবিতা সভা, না সাহিত্য ফেস্টিভ্যাল, সাহিত্য উৎসব, কবিতা উৎসব, এগুলোই আমার কোনো বিশ্বাস নেই। কবিতা কখনো উৎসব হতে পারে না, সাহিত্য যে সেটা কোনো উৎসব হতে পারে না, এটা আমার ব্যক্তিগত মত। তবুও উৎসব, কারণ উৎসবের যে মেলা বা উৎসবের যে সঙ্গ, সেই জন্য আমি সাহিত্য করি না, আমার সাহিত্যের সঙ্গে উৎসবের কোনো সম্পর্ক নেই। তবুও আমি এসেছি আপনাদের কাছে দু একটি ছোটোখাটো চর্চা করি, সেই কথাগুলো দু একটা শোনানোর জন্য। আর খুব আমি ভালো লাগছে এই জন্য যে স্যার যেটা মিদ্যা যে বইটা দিয়েছেন, সে বইয়ের রিভিউ আপনি হয়তো জানেন না, কিন্তু আমার যে ওয়েবসাইট চলে ভিন্ন কথা নামে, সেখানে আমি ওই বইয়ের রিভিউ করতে পেরেছি, আমি নিজেই করেছি। আর সোনা বন্দ্যোপাধ্যায় স্যারের যে বইটা পাশাপাশি বাস, তবে কেন উদাসীন, ও বইটাও আমরা রিভিউ করেছি। আমাদের যে ভিন্ন কথা ওয়েবসাইট, সেটা আমি একাই চালাই। তো এখানে অভিযোগ, ক্ষোভ, অনুযোগ করতে আমি আসেনি। তবুও শুরুতে বলতেই হয় যে আমি আজকে ধরুন 2018 প্রথমে তো কবিতা লিখতে পারতাম না, জানতাম না কি কবিতা বা সাহিত্য জিনিসটা। পড়াশোনা পড়েছি, চাকরি পাওয়ার জন্যই পড়াশোনা করেছি ইংরেজিতে। কিন্তু 2018 পরে একটা ঘটনার পরে আমি আস্তে আস্তে যখন ওই ডুয়ার্সে থাকতাম, ফালাকাটায়, তখন ওই আদিবাসী এলাকাগুলো ঘুরতাম। আর আমার বাড়িতে একদমই গ্রামে, ফলে আমার বাবা কৃষক, তো সে জীবনে আমার দেখা। তবু আমার মুসলমান সমাজের যে প্রান্তিক মানুষজন আছে, তার থেকে ডুয়ার্সের যে বিভিন্ন রকম প্রান্তিক মানুষ আছে, তাদের জীবন বৈচিত্র্য আরও ভালো লাগে এবং আরও ভিন্ন রকম। এখানে যেমন একটা হোমোজেনিটি আছে, মুসলমান পাড়া, হিন্দু পাড়া এইসব ব্যাপার। তো ওইখান থেকে শুরু হয়, এবং তারপরে আস্তে আস্তে কিছু গল্প, কিছু কবিতা আর কিছু প্রবন্ধ এটা লিখেছি। ভালো লাগছে এই জন্যই যে এটা কোনো একাডেমিক বা কোনো একাডেমিক, এখানে মানে একাডেমিকের ব্যাপারটা নেই, এটা একটা ফেস্টিভ্যাল এবং উৎসব। সুতরাং আমরা একাডেমিক বা কনফারেন্স, সেমিনার, ওয়েবিনার, আমাদের স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষক, অধ্যাপক, বয়স্ক, জুনিয়র, পেপার প্রেজেন্টেশন, এগুলো আমরা চাকরি জীবনে অনেক দেখেছি, অনেক শুনেছি, এখনও শুনছি, এখনও শুনতেই হয়। কিন্তু তার থেকে এইগুলোর একটা আলাদা স্বাদ আছে এবং সেটা খুব ভালো লাগে। তো যাই হোক, আমার
যে কিছু একটা ভেবে এসেছিলাম, অ্যাকচুয়ালি কোনো টপিক ঠিক হয়নি যে কী আমাকে বলতে হবে, কতটুকু টাইম দেওয়া হবে, কিন্তু লোক সংখ্যা অল্প, হয়তো স্পিকারও হয়তো অল্প আছে, তবে একটু হয়তো যদি আপনারা একটু সময় দেন তাহলে দু চার কথা বলি। সেটা হলো যে আমি যা বলতে এসেছি বা যা বলবো তার মানে 80% বা 70% কথা সুরেন্দ্রন মিদ্যে স্যার বলে দিয়েছে। প্রান্তিকতার কথা বলতে এসেছিলাম, তো উনি সব কিছুই মানে মুশকিল প্রথমেই হলো যে উনি সব আমার কেড়ে নিয়েছেন। এখন এই মঞ্চে দাঁড়িয়ে আমার নিজেকে খুব অসহায় বা শূন্য মনে হচ্ছে যে আমি কি বলবো, উনি তো অনেক কিছু বললেন। সুতরাং আমি এটাই বলছি যে এটা স্যার আপনারা যারা আছেন, যারা বলবেন, যারা শুনবেন, এটা জানেন যে একটা কিছু বলে আসার ভাবা থাকে, কিন্তু পরবর্তীকালে কেউ বলে ফেললে তখন নিজের একটা অসহায়। আমি অনেক ভেবে এসেছি এইসব বলবো, এইসব করবো, কিন্তু পরবর্তীতে দেখা সব বক্তা বলে দেওয়ার ফলে আমার মানে এত কিছু পুঁজি নিয়ে আসলাম, সব পুঁজি ফাঁকা হয়ে গেল। তো সেই জন্য তাও আমি ওই সুরজ্জন স্যারের যে কথাগুলো আছে, আমি ওনার কথাগুলোকে একটু কোয়ালিফাই করে উনি যা বলেছেন তার সাথে একটু যোগ একটু বিয়োগ করে আমি দু চারটি কথা আপনাদের বলতে চাই। এখানে আলোচনাটা যদিও প্রান্তজনের সাহিত্য বা প্রান্তিক সাহিত্য, তো সাহিত্যের এই যে বিভাগ, এই বিভাগীকরণের একটা সমস্যা আছে। প্রথমে যখন আমার বয়স কম ছিল আমি খুব এগুলো লাফাতাম, মুসলিম লিটারেচার, উর্দু লিটারেচার, সংস্কৃত লিটারেচার, এইসব লিটারেচার, তারপর হচ্ছে ওবিসি লিটারেচার, আপনারা নাম শুনবেন, দলিত লিটারেচার, তারপর হচ্ছে মার্জিনালাইজ লিটারেচার, এগুলো আমাকে খুব ভালো লাগতো। তারপরে বয়সটা যখন একটু একটু বাড়ছে তখন দেখছে যে তো নিজের পাশে নেচে পড়ে যাচ্ছি। আমি যদি মুসলিম লিটারেচার বলি তাহলে অন্য লোকের লিটারেচারগুলো কী করছে, আবার যদি দলিত লিটারেচার বলি তাহলে আদিবাসী লিটারেচার কী করছে, আবার সংস্কৃত লিটারেচার বললে তাহলে অন্য কিছু তো লিটারেচার সেগুলো কী করলো। লিটারেচার ইজ লিটারেচার, এখানে অত ভাগ টানার কী আছে? সাহিত্য তো সাহিত্য হয়, জীবনের প্রতিফলন, তাহলে ভাগ টানতে হচ্ছে কেন? তো বন্ধুগণ যারা আছেন বা আমার বন্ধু আমার অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, আমার দু চারটে কোশ্চেন এখানে পুট করবো, আপনারা একটু নোট করবেন। যদি হয় এইগুলো একটু ভাবলে আমার মনে হয় আমার বক্তব্যটা আপনাদের কাছে পৌঁছাবে এবং সফল হবে। যে কেন ভাগ করতে হচ্ছে, কেন আজকে বলতে হচ্ছে প্রান্তিক লিটারেচার, কেন আজকে মার্জিনালাইজ লিটারেচারের কথা বলতে হচ্ছে, কেন ওবিসি লিটারেচার, আদিবাসী, অতিশূদ্রা, শূদ্রা, এইসব লিটারেচারের কথা কেন আসবে? আমরা তো জানি লিটারেচার মানে সাহিত্য, মানে সাহিত্যই। সুতরাং সাহিত্যের কোনো ভাগ হয় না, আমি বিশ্বাস করি, অন্তর থেকে বিশ্বাস করি যে সাহিত্যের কোনো ভাগ হতে পারে না। কিন্তু যখন ছোট থেকে পড়ে বিষ পান করে যখন জর্জরিত হয়ে গেলাম আজ 45 বছর বয়সে, তখন দেখছি যে না, সাহিত্যের ভাগ দরকার। কেন দরকার এই জন্য দেখা যাচ্ছে যে সাহিত্য পড়ে আমরা বড় হয়েছি বা আসছে, সেই সাহিত্যে আমাদের কিছু খুঁজে পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমরা জানি না, আজকের দিনেও আমি জানি না যে কোন সাহিত্য বা, কারণ আমার বয়স তো সীমিত, আমার কাছে টাইম খুব কম, আর এত লাখ এত কোটি বই আছে, এত কোটি থিঙ্কার আছে এবং এই আছে, তাহলে আমার যে এই সময়সীমার মধ্যে আমি তো সব বই পড়ে শেষ করতে পারবো না। এটা একটা বাস্তব ব্যাপার। তাহলে আমার এই মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে আমি যেটা বলতে যাচ্ছি, তাহলে আমি এই যে সময়টুকু দাঁড়িয়ে আমি কি করতে পারি, কতটুকু আমি এগোতে পারি। এবং আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর থেকে আমাদের যে রাজনৈতিক পরিমণ্ডল বা সোশিও ইকোনমিক যে পলিটিক্স, সেখানে আপনারা দিনের পর দিন আগে থেকে যে মানে লেফট বলুন বা এখন যে যারা বলুন তাদের পরিস্থিতি, তারা যেভাবে রাজ্য চালনা করেন, সেখানে আমাদের মুসলমান, আদিবাসী এবং আরও আমরা যেটাকে বহুজন লিটারেচার আমরা বলছি, যে বহুজন লিটারেচার আর একটা যেটা প্রান্তিক লিটারেচার থেকে মনে হয় একটু ইনক্লুসিভ হবে, যে বহুজন হিত বহুজনের কথা, মানে বহুজনের ভালোর জন্য এই লিটারেচারের কনসেপ্ট প্রমোদ রঞ্জন স্যার দিয়েছেন। তো মুশকিল হলো যে যেই প্রমোদ রঞ্জন স্যার এই বহুজন লিটারেচারের কথা বলতে শুরু করলেন এবং ফরওয়ার্ড প্রেস শুরু করেছিলেন, আপনারা জানেন আজকে ফরওয়ার্ড প্রেস চলে কি না? আমার মনে হচ্ছে ফরওয়ার্ড প্রেস প্রিন্টটা চলে, অনলাইন মনে হয় বন্ধ করে দিয়েছে। এখনও মনে হয় বিজেপি সরকার বা হিন্দুত্বা গ্রুপ ওই ফরওয়ার্ড প্রেস চলতে দেয় না। কারণ আমার খুব লিমিটেড পড়াশোনা, সেখান থেকে বলছি যে ফরওয়ার্ড প্রেস যেটা শুরু করেছিল এবং যে 2-3টে বই ওরা অলরেডি করতে শুরু করেছিল ফরওয়ার্ড অ্যানুয়াল, সেইটা যদি কন্টিনিউ হতে পারতো, যদি সরকার বাধা না দিয়ে এই ফরওয়ার্ড প্রেসকে বন্ধ করতো, তাহলে মনে হয় আমাদের এই সমস্ত আলোচনা সবার আর কোনো দরকার থাকতো না। তো আপনারা মানে আমি বলছি যে আমার কথার মধ্যে আপনারা দেখুন অনেক কন্ট্রাডিকশন পাবেন। কীরকম? আমি একটা হ্যাঁ বলছি আবার তাদেরকে না বলছি। আমার এখানে মনে হয় না যে এই ধরনের সাহিত্য চর্চা করে আমাদের সমাজে যে এতদিন ধরে চলে এসছে আগামী 10 বছর বা 5 বছরে কোনো পরিবর্তন হবে, এটা আমি মনে করি। আবার এটাও সঙ্গে সঙ্গে বিশ্বাস করি যে আগে তো কিছুই হতো না, এখন হচ্ছে, তাহলে নিশ্চয়ই কিছু পজিটিভ কিছু ঘটছে, এটা বিশ্বাস করতে হবে। এবং আজকে 3 মাস ইলেকশন বাকি আছে মাত্র, সেখানে এই ধরনের আলোচনা, বেশ একটা এনজিও তৈরি হচ্ছে, এর আগে এনআরসি হয়ে গেছে, তখন অনেক এনজিও তৈরি হয়েছে। এই যে ধাক্কাগুলো আসছে এবং প্রতি ধাক্কায় আমরা কিছু প্রান্তিক মানুষজন, দলিত, আদিবাসী, গরিব মানুষজন ইত্যাদি কিছু শিখছে এবং তার থেকে নিশ্চয়ই পজিটিভ ইম্প্যাক্ট হচ্ছে বলে শৈফুল্লাহ ভাই আজকে যেমন চালাচ্ছেন, আলিয়া
সাহিত্য সংস্কৃতি। তাই এর আজকের দিনে দেখুন পশ্চিমবঙ্গে আজকের দিনে 3টে সাহিত্য সভা হচ্ছে। আমার মুর্শিদাবাদের লালগোলায় বঙ্গীয় সাহিত্য সমিতি, এখানে বেশের সাহিত্য হচ্ছে, ওখানে নতুন গতি হচ্ছে। সুতরাং আগে যে মনে হতো যে হচ্ছে না তা নয়, কিন্তু একই সাথে দেখুন আজকে ইনসিডেন্টালি 3টে সাহিত্য সভা হচ্ছে। এখন করা যাবে কি? আমি সুরঞ্জনবাবু যেগুলো বললেন সব কিছু আগে থেকেও আমি এটা বললেন, যেগুলো এখানে একমাত্র আমি 3টে বক্তব্যের কথা শুনেছি এখানটায় প্রথম থেকে এসে, যে আলোচনাটাই একজনের নাম আসেনি, বিজেপির নাম আসেনি, ভিএইচপির নাম আসেনি, বজরং দলের নাম আসেনি, আরএসএসের নাম আসেনি, কোনো আলোচনায় তাদের মধ্যে নাম আসেনি। যারা হচ্ছে যারা তাদের নিজস্ব প্রচার কার্য আছে, মেশিনারি আছে, বাইরুট ঘরে ঘরে আছে এবং লিফলেট বিক্রি করে এবং তাদের ম্যাগাজিন চলে, এগুলো জানি। কিন্তু শুধু বিজেপিকে আক্রমণ করে, নরেন্দ্র মোদীকে আক্রমণ করে সাহিত্য দিয়ে আক্রমণ করা সম্ভব নয়। সেই আক্রমণ করে আপনারা বাঁচবেন না, আমরাও বাঁচব না। ঠিক আছে? আজকে জানেন যে 22শে জানুয়ারি আমরা একটা দেশে কী দৃশ্য দেখলাম। আমরা তো আগে থেকে 1 মাস আগে থেকে 3 মাস আগে থেকেই জানতাম যে ওই দৃশ্যটা হবে, কিন্তু এতটা প্যাথেটিক হবে সেটা আমরা জানতাম না। আপনারা জানেন যে কলকাতা থেকে পশ্চিমবঙ্গের সমস্ত শহরে 22শে জানুয়ারি যারা লেফট ফ্রন্টে বিশ্বাসী, যারা কমিউনিস্ট বলে দাবি করে বা যারা এই করে, তারা কটা মিছিল করেছেন, কটা মানে এইটা যে একটা অশুভ দিন। আমার যদি ফেসবুকে যে প্রথমেই লেখা আছে ইট ইজ যে 6ই ডিসেম্বর হচ্ছে ন্যাশনাল, ইট ইজ ডে অফ ন্যাশনাল শেম। আজকে পরিস্থিতি এতটাই ভয়ানক যে আপনি রাম বা ইত্যাদি যে সমস্ত নাম আছে তার বিরুদ্ধে তো বলার দূরের কথা, আপনি তার নাম না বললে আপনাকে বাঁচতে দেওয়া হবে না। হ্যাঁ, जो राम को नाम नहीं बोलेगा वो उसमें इंडिया में कोई स्थान नहीं होगा। এই পরিস্থিতিতে কী ধরনের আলোচনা করলে বা দিস ইজ দি সোশিও ইকোনমিক রিয়ালিটিজ অ্যান্ড টু রিফ্লেক্ট দ্যাট কাইন্ড অফ সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল রিয়ালিটিজ, হোয়াট কাইন্ড অফ লিটারেচার শুড উই ক্রিয়েট? নাম্বার 1, যে এই ধরনের সোশিও ইকোনমিক পলিটিক্স করতে আপনি বসে আছেন বলে মনে হচ্ছে না, কলকাতায় আপনি বসে আছেন বলে আপনার লিটারেচার তৈরি হচ্ছে না তা নয়, আলিগড়ের লিটারেচার তৈরি হচ্ছে। জিয়াউর সালাম তার বই লিখেছে, দ্য হিন্দুতে অনেক রিভিউ হয়ে 3 মাস ধরে বিক্রি হচ্ছে। ঠিক আছে? আলিগড়ের যে সব থেকে বিখ্যাত বই এখন বাজারে হিট করছে, 1 সেকেন্ড আপনাকে বলছি, এক সেকেন্ড একটু সময় নিচ্ছি। আমি বইটার নাম ভুলে গেলাম এইমাত্র। আমি রিভিউটা পড়লাম কিন্তু অর্ডারও দিলাম। এই বইটা পড়ুন আপনারা। আমি বই প্রেসক্রাইব করতে আসেনি, কিন্তু আমরা মনে হচ্ছে যেন যদি বই না পড়েন বা যদি না জানেন, আপনি আলিগড়ে বাস করছেন না, কী হচ্ছে তো আপনি বুঝতে পারছেন না, এখানে কলকাতায় বসে আছেন, কিন্তু কলকাতায় কিছু মানুষজন চর্চা করছে কী হচ্ছে হয়তো আপনি বুঝতে পারবেন না। সেই জন্য বই পড়তে হবে, কোন ধরনের বই পড়তে হবে সেটা আপনাকে জানতে হবে। যে এখন তাহলে আমি করব কি? যখনই আমাকে এখানে ডেকেছে কি, আজ দলিতদের সমস্যা হচ্ছে যে দলিত রাইটিংয়ে এরকম ব্যাপারটা হচ্ছে যে হোয়াট ইজ দলিত লিটারেচার, হোয়াট ইজ আদিবাসী লিটারেচার, মানে যে লিটারেচারটা লিখছে তাকে আর দলিত হতে হবে। দলিত রাইটার হওয়ার বা দলিত লিটারেচারের প্রথম শর্ত, আপনারা হয়তো জানেন, আমি হয়তো এটাই মানে সংজ্ঞাটা ঠিক কিনা। আপনি দলিত লিটারেচার, যে মুসলিম হিসাবে দলিত লিটারেচার লিখতে পারবেন না, একটা হিন্দু ব্রাহ্মণ হিসাবে দলিত লিটারেচার লিখতে পারবেন না। মহেশাদি দেবী লিখেছেন, কিন্তু দলিত লিটারেচার যারা অরিজিনালি দলিত লিভিং এক্সপিরিয়েন্সে বসবাস করে তারা তাদেরকে কখনোই গুরুত্ব দেয় না। অর্থাৎ দলিত হিসাবে আপনি যখন, আদিবাসী হিসাবে যখন আপনি জন্মস্থান, আপনার লিভিং এক্সপিরিয়েন্স থাকে, তখনই আপনাকে দলিত লিটারেচার আপনাকে মান্যতা দিচ্ছে। সেরকম মুসলমান এক্সপিরিয়েন্স, যখন মুসলিম যদি না হন তাহলে মুসলমান এক্সপিরিয়েন্স আপনি যতই বলুন সেরকম বুঝতে পারছেন না, মানে এইরকম ভাবাবেগ চলছে। সেরকম এসসি এসটি ওবিসি লিটারেচার যারা ওবিসি না হলে বুঝতে পারবেন না। তাহলে যদি সুরেন্দ্র স্যার যদি বললেন যে এত যদি আমাদের নিজেদের মধ্যে ভাগ থাকে, এত যদি আমাদের মানে ডিমার্কেশন থাকে এবং কেউ কারোর সাথে মিলতে পারছে না, আমরা সবাই সাহিত্য চর্চা করছি কিন্তু সাহিত্যের কোনো, আমি যেটা বলতে যাচ্ছি, সাহিত্যের কোনো মুখ নেই, মানে অভিমুখ নাই। চাচ্ছেটা কি আমরা? সাহিত্য দিয়ে কী হবে? সাহিত্য ইজ নট এ ম্যাটার অফ লাভ। আপনার সাহিত্য, আমার কাছে মনে হয়েছে যে ওয়ার্ডস, যেটা জর্জ অরওয়েল বিশ্বাস করেন, যে আপনাকে এই সময় বলা হচ্ছে স্পিকিং ট্রুথ টু পাওয়ার। এছাড়া আর কোনো কাজ অ্যাজ এ সাহিত্যিক হোক, ইন্টেলেকচুয়াল হোক, ফিল্ম মেকার হোক, বুদ্ধিজীবী, হ্যাঁ যাই হোক, তার একটাই কাজ, পৃথিবীতে একটাই কাজ, এবং এটা অনেকে আমাদের এডওয়ার্ড সাইদ স্যার বলে গেছেন, অনেকেই বলে গেছেন, একটাই কাজ, স্পিকিং ট্রুথ টু পাওয়ার। আপনাকে যে শক্তি আছে সেই শক্তির সামনে সত্য কথাটা বলতে হবে। এর যদি বিচ্যুতি হয় সেই সেটা সাহিত্য, অবশ্যই সাহিত্য, সেই ধরনের সাহিত্য, কিন্তু আপনি কি সেই ধরনের সাহিত্য, যখন আমার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, আজকে এনআরসি করে আমাকে কোথায় ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া, তার পরিকল্পনা ব্লু প্রিন্ট অলরেডি তৈরি হচ্ছে ঘরে বসে, সেখানে কি আমি কবিতা পড়তে যাব, মানে ভালোবাসার কবিতা পড়তে যাব? জাস্ট আস্কিং। ঠিক আছে? তাহলে যদি আপনার কবিতায়, ইফ ইউর লিটারেচার ফেলস টু রিপ্রেজেন্ট সোশিও কালচারাল
political, economic realities of the present day, that literature is not to be counted, according to my opinion. সেই সময় হচ্ছে আমার এই সেই লিটারেচারে এখন কিন্তু তাই বলে কি যারা ইতিহাস চর্চা করছেন, যেমন আমাদের অনেক মানুষজন আছে যারা ইতিহাস চর্চা, ঔরঙ্গজেবকে নতুন করে লিখছেন, বাবরকে নিয়ে নতুন করে লিখছেন, তাদের কি গুরুত্ব নেই? আমি স্যার কখনোই বলছি না গুরুত্ব নেই, অবশ্যই গুরুত্ব আছে। আপনি যা করছেন সব কিছুরই গুরুত্ব আছে। আপনি যদি কবিতা লেখেন, আগে তো কিছুই লিখতেন, এখন তো একটু লিখছেন, সেটারও গুরুত্ব আছে। কিন্তু আমি বলতে যাচ্ছি যে আপনার 2024-এর ইলেকশনের পরে, যেখানে আমরা সবাই জেনে গেছি যে বিজেপি পাচ্ছে 400 ভোট এবং কংগ্রেসও রাজি হয়েছে, হ্যাঁ উনি 400 পাবেন, মানে এও বলে গেছে যে 400 পেলে তারপরে সংবিধান থাকবে কি না থাকবে, যখন সেই প্রশ্ন আছে এবং থাকবে না অনেকেই বলছেন। আশুতোষ ভার্সন থেকে আপনারা ওয়্যার দেখে নেবেন, তাতে আপনার ইউটিউব ভিডিওগুলো দেখে নেবেন। যদি আমি ভুল বলে থাকি তাহলে সেগুলো তো প্রমাণ, প্রতিদিন স্কলে হাজার হাজার আর্টিকেল বাড়ছে। আপনি লড়াই একা করছেন না, আমরা কি লড়াই করছি? লড়াই তো যেখানে হচ্ছে সেখানে হচ্ছেই। লোকে জেলে যাচ্ছে, জেল থেকে পড়ছে। একটা লোক এমনি সামান্য কিছু লিখেছিল বলে তাকে 5 বছর জেল, তার কোনো আপনার ইউএপিএ চাপিয়ে দিয়ে তার কোনো মানে আপনার কোনো বেল হচ্ছে না। তো লড়াই কি? তারা তো সাহিত্যিক। এখন কথা হচ্ছে যে সাহিত্যিক এম আই এ রাইটার, মানে আমি কোন ধরনের রাইটার হবো? আমি কি রাইটার হবো না অ্যাক্টিভিস্ট হবো? যদি এই ধরনের রাইটার হয় তাকে বলা হবে যে আপনি তো অ্যাক্টিভিস্ট, আপনি আবার রাইটার কোথায়? এরকম হতে পারে। কিন্তু রাইটার অ্যাক্টিভিস্টের আবার মানে ওই রকম কোনো ব্যারিকেড জানি না এখন আছে কি না। কিন্তু আমি মাই ফোকাস ইজ দ্যাট ইফ মাই মাইন্ড ইজ স্যাডেন্ড, ইফ আই অ্যাম হার্ট, যদি আমি ভালো না থাকি, আমার মন যদি ভালো না থাকে, আমি কি করে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি উপভোগ করব? বা শেলির একটা কবিতা কী করে ভালো করে আমি রোবার্ট শোয়াতের রোমান্টিক কবিতা কী করব? যখন আমার ভালো লাগতো তখন পড়েছি, এখন ভালো লাগে না, আমি সব বইগুলো বন্ধ করে বিক্রি করে দিয়েছি, বাজারে বিক্রি করে দিয়েছি, অন্য বই কিনি। তাতে আমার কি হয়েছে? আর একটা কোশ্চেন আমার বইয়ের মধ্যে, যেটা এই বইগুলো আছে, কিছু কিছু কথা, এই বই এটা দেখেছেন, এটা বাজারেও আছে, এই বইটা আমার রিসেন্ট বেরিয়েছে, তো যেখানে আমি বলার চেষ্টা করেছি যে আপনি ক্লাসিক বলতে পারেন, একসময় সেটা ক্লাসিক ছিল। ক্লাসিক মানে চিরায়ত সাহিত্য, যার কোনো বিকল্প হবে না, সেটা তো ক্লাসিক। সেটা আমি বলছি না, সেটা আপনি পাঠ করতে পারেন আনন্দ বিনোদনের, তার মধ্যে যে সাহিত্য রস পাবেন সেটা অন্য রসে পাবেন না। কিন্তু আমি এখন সাহিত্য রস খুঁজবো না, যা দিয়ে আমি বাঁচবো সেটা করব। এই কোশ্চেনটা আমি আপনাদের সামনে, প্রত্যেকের সামনে রাখছি। এবং আমার মনে হয় শুধু প্রান্তিক লিটারেচার বা মার্জিনাল লিটারেচারের কথা বলে আপনি বাঁচতে পারবেন না, আমরা কেউই বাঁচতে পারবো না। আপনাকে একটা আমব্রেলা তৈরি করতে হবে, এবং যাতে আপনার এই সোনা বন্দ্যোপাধ্যায় যেমন, উনি যদি আমরা ক্লাস এবং কাস্টে বিশ্বাস করি, আমরা যদি প্রান্তিক বললে কিন্তু একটা মজার ব্যাপার আছে, সেখানে কিন্তু ক্লাসেরও ব্যাপারটা থেকে যাচ্ছে। অর্থাৎ যে গরিব দলিত সেও কিন্তু প্রান্তিক, তাকেও কিন্তু ক্লাসটা এখানে আসছে। তাহলে প্রান্তিক শব্দটার একটা আমার গুরুত্ব আছে। মার্জিনালাইজ বললে আমি কখনোই বলছি না যে ব্রাহ্মণ মার্জিনালাইজ আমার গ্রুপে নয়, সেও কিন্তু খেটে খাওয়া মানুষ, তাকেও কিন্তু ইনক্লুড করতে পারছি। শব্দটা খারাপ নয়, কিন্তু আপনি যখন, আমি নিজেকে কেন আমি বলবো যে আমি মুসলমান সাহিত্যিক কেন বলবো, আমি মার্জিনালাইজ সাহিত্যিক কেন বলবো? ইন্ডিয়া কারো বাপের দেশ নয়। তাহলে আমি নিজেকে যখন বলছি যে আমি প্রান্তিক সাহিত্য চর্চা করি, তাহলে এর থেকে ভালো সাহিত্য আছে? আমি তাকে গুরুত্ব কেন দেবো? আমি কিসের জন্য বলছি প্রান্তিক সাহিত্য চর্চা করি? আমি কিসের জন্য বলছি আমি মুসলিম লিটারেচার বা ওবিসি লিটারেচার চর্চা করি? কেন বলবো? আমি সাহিত্য চর্চা করি, সাহিত্য চর্চা করি। তা আপনি যখন ওবিসি লিটারেচার বলছেন, তার মানে অন্য লিটারেচার আছে। এই যে ক্যাটেগরির যে একটা ভাগ হচ্ছে, এখানে কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমরা নিজের ফাঁদে নিজে পড়ছি। এটা আমার মনে হয়েছে যে এটা একটা হচ্ছে। 2 নম্বর, যখনই আপনি মুসলিম হোক, আদিবাসী হোক, যারা মার্জিনালাইজ সেকশনে যে ভালো লিটারেচার লিখবে, সেই লিটারেচার, এগুলো বলে লাভ নেই, এগুলো আপনারা সব জানেন, এগুলো বলে লাভ নেই। কোথাও রিভিউ হবে না, কেউ পড়বে না, কেউ আপনাকে বইটা গুরুত্ব দেবে না, বা বই পড়লে আপনি আনন্দবাজার থেকে যতগুলো বাজারি পত্রিকা যেগুলো আছে, সেগুলোই আপনার কোথাও বই রিভিউ হবে না, এক্সপোজার হবে না, লোকে কিনবে না। যে বই লাখ কপি বিক্রি হওয়ার কথা, সে বই 2 কপি হয়। যে বই 2 কপি বিক্রি হওয়ার কথা, সেটা লাখ কপি হয়। ঠিক আছে? এর জন্য কারা দায়ী? আমরা দায়ী। আমাদের মানসিকতা তৈরি হয়নি কোন বই পড়তে হবে, আমরা খোঁজ রাখি না। কোন বই পড়লে কি আসতে পারে সেই বই থেকে আমরা জানি না। আপনারা দেখেছেন স্ট্যান স্বামীর হিলাল ভাই আছে, হিলাল ভাই, আমি যখনই যাই বইটার প্রচার করি, যে হিলাল ভাই যে বাংলায় যে ট্রান্সলেশনটা করেছে স্ট্যান স্বামীর উপর 100 টাকা দাম, যে আমি নীরব দর্শক না, আই এম নট এ সাইলেন্ট স্পেকটেটর। বইটা তো আমার মনে হয় যে আপনি প্রান্তিক করেন না যাই করেন, যে সাহিত্যিক করেন, আপনার লাখ লাখ কপি বিক্রি হওয়ার কথা। আপনারা জানি না কেউ পড়েছেন কিনা, হয়তো অনেকেই পড়ে থাকবেন। আই অ্যাম নট এ সাইলেন্ট স্পেকটেটর, যেটা হচ্ছে বাংলারা ওনারা অনুবাদ করেছেন, যেটা আপনার বাকচর্চা থেকে পাওয়া যায়। তো সেই বইটা আমার মনে হয় আপনাদের যদি একটু পড়াশোনা করি বা, তাহলে হয়তো চিন্তাভাবনাটা পাল্টে যাবে। 2 নম্বর, আমি যেটা দেখছি যে আমাদের যেটা প্রবলেম হচ্ছে, যে সব থেকে যেটা প্রবলেম, ওই সাহিত্য চলতে গিয়ে যেটা প্রবলেম হয়েছে, যেই মাত্র যে সাহিত্যিক প্রান্তিক, অর্থাৎ এই প্যারাডাইম শিফট যখন হচ্ছে, যেমন হাসান ধাওয়া ভাই আজকে চাকরি পেয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছেন, আমি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছি,
ঠিক আছে, দুদিন পরে অ্যাসোসিয়েট হবো বা ইত্যাদি ইত্যাদি। তো আমি যদি এবার আমি কি বললাম কি, আমার একটা গ্রুপ ছিল যেখানে 45 থেকে 50 জন অধ্যাপককে, পশ্চিমবঙ্গের অধ্যাপক, শুধু মুসলমান নয় কিন্তু সব ধরনের অধ্যাপক ছিল। তো সেখানে কিছু কিছু লিঙ্ক, কিছু কিছু কথা একটু শেয়ার করতাম, 2 বছর ধরে করেছি। নট এ সিঙ্গল অধ্যাপক, একজনও কোনো রকম সাইন, লাইক দেওয়া, লিঙ্ক ক্লিক করা বা ভালো কি মন্দ কেউ কিছু বলেনি। আফটার 2 ইয়ার্স, প্রায় 2.5 বছর পরে আমি গ্রুপটা, এটা নিজে আমি তাগিদ করেছিলাম। আমার বন্ধুবান্ধব সবাই, আমি দাদাকে হয়তো ভালোবাসি, ওনাকে না বলে হয়তো যোগ করে ফেলেছি, ভুল হয়েছে, অন্যায় করেছি, আমার মাথা হেড হয়েছে। এরকম অনেককে যাদেরকে আমি শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম, তাদেরকে গ্রুপে অ্যাড করেছিলাম। কিন্তু গ্রুপ যেইভাবে চলে না, সেটা আমার অভিজ্ঞতা হয়েছে, এখন বলেছি। আমি 2.5 বছর পরে গ্রুপটা ডিলিট করেছি। সেই একই রকমভাবে আমি 2টো ওয়েবসাইট চালাতে গিয়ে আজকে যে হোঁচট খাচ্ছে, আজকে আমার 2টো ওয়েবসাইট চলে, অনেকেই জানে না। ইংরেজিতে যেমন ওয়েবসাইটটা চালাতেই পারি না, কারণ হচ্ছে যে সেই ওয়েবসাইটে আমি যে ধরনের লেখা চাচ্ছি, সে ধরনের লেখা কেউ লেখে বলে আমার পরিচিতি নেই। হতে পারে হয়তো লেখে, কিন্তু আমি জানতে পারছি না। বাংলায় যেরকম আমি চাচ্ছি সেরকম হতে পারে হয়তো লেখক আছে, কিন্তু আমি জানতে পারছি না, তার কাছে আমি পৌঁছাতে পারছি না। আর ফেসবুক থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সমস্ত লোকজন পাচ্ছি, যাদের লেখা আমি দেখছি, সেগুলো আমার সাইটে অতটা ফিট হচ্ছে না। হয়তো যেগুলো ফিট হয় সেগুলো করে যাচ্ছে, আমি ওখানে টেকাতে হবে, তো আমাকে তো কিছু বলতে হবে। একটা সাইট মানে একটা ওয়েবসাইট বা একটা প্ল্যাটফর্ম, এটা একটা প্ল্যাটফর্ম, কিছু কথা উঠে আসলে লোকজনের মধ্যে একটা চর্চাটা বাড়বে, একটা সুবিধা হয়। কিন্তু সত্যি কথা বলছে, আজকে লোক নেই। ধাবাক ভাই কিছু মনে করবেন না, আমি আপনাদের গ্রুপ থেকেই বলছি। আমি যখন কবিতার বই লিখি, আমার 5-6টা ইংরেজির কবিতা আছে, গল্পরও 3-4টে আছে। আমি ওপেন ফোরামে বলেছিলাম যে আপনার পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষের মধ্যে এমন, আমি কাস্ট ধরেই বলেছিলাম যে মুসলিম অধ্যাপক বা মুসলিম রিডার দিন, যাকে বইগুলো ফ্রি পোস্টে আমি আমার টাকা দিয়ে পাঠাবো। আমি কোনো রেসপন্স পাইনি। তাহলে কি মুসলমান কবি সাহিত্যিকরা ইংরেজি চর্চা করে না, মানে কবিতা পাঠ করে না? পশ্চিমবঙ্গে করে কি করে না জানে না, হয়তো ধাবাকরা তো কাজ করে নিশ্চয়ই, তাহলে আমাকে সংগ্রহ করে দিতে পারবে। আমি এগুলো কিন্তু বলতে এসেছি, আমার নিজের প্রচারও করতে এসেছি যে আমার 2টো ওয়েবসাইট চলে, আপনারা লেখা দেবেন, যদি সম্ভব হয় দেখবেন। যদি দেখান যে না আমাদের লাইনটা নাই, তাহলে তো কিছু করার নাই। লাইনটা কিন্তু একটাই, লাইনটা হচ্ছে সামথিং ডিফারেন্ট। এতদিন যা হয়ে এসছে, এত কিছু যা বলে এসছে, তা নয়। আপনাকে নতুন করে বলতে হবে, নতুন করে। যে কথাটা বলছিলাম, যখনই প্যারাডাইম শিফট হয়, অর্থাৎ যখনই আমি একটা শ্রেণী থেকে অপর শ্রেণী চাকরির মাধ্যমে বা ভালো কিছু পেয়ে যখন উচ্চ স্তরে গেলাম, দেন ফর হোয়াট এভার রিজনস উই বিকাম সাইলেন্ট অ্যান্ড উই অনলি বিকাম স্পেকটেটার। এটা একদম 100% থেকে আপনার 90% ছেলেমেয়ের মধ্যে, আমাদের যারা রিসার্চার আছে, যারা কলেজে পড়াচ্ছেন, অধ্যাপক পড়াচ্ছেন, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। 2 নম্বর হচ্ছে যে প্রথমে হয়তো লেখা জানতো না, কী করে জানবে? আমি তো লেখা কী করে লিখতে হয় বা কী করে প্রতিবাদ করতে হয়, তো আমি জানতাম না। এগুলো আমাকে শিখতে হয়েছে। শিখে যখন প্রতিবাদ করতে শিখলাম, এবং যখন বলতে শিখলাম, তখন দেখা যাচ্ছে এরা সাইলেন্ট হচ্ছে। কিসের জন্য সাইলেন্ট হচ্ছে? এক হচ্ছে প্রফেশনাল রিজন, যে চাকরি বাকরি যেখানে করছে সেখানে অসুবিধা হবে, প্রমোশনের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। 2 নম্বর, এই ধরনের যে এই আবু সিদ্দিক একটা ওয়েবসাইট চালায়, এখানে লেখা জমা দিয়ে আপনার কী হবে? আপনি তো এটা আইএসএসের নয়, বা আপনি এখানে 10 মাস পাবেন, আপনার প্রমোশন হবে, কিছুদিন নেই তো এখানটায়, আছে কি কিচ্ছু নেই। সুতরাং এই ওয়েবসাইট চলবে কেন? চলবে যদি যদি আইএসবিএন দিয়ে বই করি, বা আপনার ওই যে ইউজিসি রেফারেন্স জার্নাল দিয়ে যদি বই করি, বা ইউজিসি রেফারেন্স যদি একটা টানতে পারে, তাহলে কিন্তু আপনারা লেখা দেবেন। এবং ইউজিসি জার্নাল থেকে যে সমস্ত লেখা পাবলিশড হয়, খুব ইপিডব্লিউ বাদে খুব কম জার্নালেই আপনি আপনাদের কথা পাবেন বা সাহসী লেখা পাবেন। আমি কয়েকটা আর্টিকেল দেখতে পাচ্ছি যে ইপিডব্লিউ এখন করছে, যে ইপিডব্লিউ ফ্রন্টলাইন যেগুলো আছে, তারা কিন্তু কিছু বলছে বা লিখছে, কিন্তু বাদবাকি যে সমস্ত আর্টিকেল বেরোয়, আমার সব পড়া নেই, কিন্তু সেখানে দেখা যাচ্ছে কথা খুঁজে পাওয়া যাচ্ছে না। লেখকের অভাব নেই, পাঠকেরও অভাব নেই, বইপত্রের অভাব নেই, কিন্তু অভাব যেটা মানে ডাইরেকশন বা যেটা বলতে যাচ্ছে সেটার অভাব হচ্ছে। সেটা আমার এটা ব্যক্তিগত উপলব্ধি, আমি বলছি। আজকে রাম মন্দির যেটা হলো, বা যেটা বাবরি মসজিদ ধ্বংস করে রাম মন্দির হয়েছে, এটা কি জাস্টিস হয়েছে? আপনারা সব ভুলে যান। এটা কি অন্যায় কি অন্যায় নাই? একটা কথা বলুন। কালকে যেমন আজকে আমি ওআইসি বা ইত্যাদি লোককে সাপোর্ট করি না, কিন্তু কালকে পার্লামেন্টের লোকের কেউ কথা বলার নেই, শুধু উনিই বলেছেন। উনি কট্টরবাদী হোক, যাই হোক, কিন্তু উনি তো একটা লোকও তো বলতে পারছে যে না, যেটা অন্যায় সেটা অন্যায়। বাদবাকি লোক কোথায়? আমরা পালিয়ে বেড়াচ্ছি। বন্ধুগণ, আমি বলতে যাচ্ছি, আরএসএস বা ইত্যাদি যে কঠোর, এবং আপনারা জানেন হিটলার টাইপের যেসব ইত্যাদি যে হুলিগানিজম চলছে, যে হিন্দুত্ব মব যেভাবে তৈরি হয়েছে, আপনার পাড়ায় যেভাবে পতাকা উঠছে, যেভাবে আপনার রামঝান্ডায় ভরে গেছে, সেখানে আপনারা
আমরা হয়তো মুসলিমরা হয়তো আগে মরবে, অতিশূদ্র শূদ্র ইত্যাদি যারা নিম্নমানের আছে তারাও মরবে, এবং সেটা হয়তো আপনারা যদি আমরা ডিরেকশন ট্যাগ না করতে মানে ডিরেকশন যদি না দিতে পারি তাহলে কিন্তু এটা হবে। এটা আপনারা দেখে নেবেন। হয়তো এখানে ওয়েস্ট বেঙ্গল হলো না, মুসলিম পার্সেন্টেজ বেশি বা বিজেপি সরকার আসলো না, সেটা আলাদা কথা, কিন্তু হচ্ছে তো, আজকেই তো জ্ঞানবাপিতে হচ্ছে। তাহলে আমরা কেন, হোয়াই ওয়ার নট আস্কিং হোয়াট আর দি কন্ডিশনস অফ দি মুসলিমস নিয়ার অযোধ্যা রাম মন্দির? রাম মন্দির যেখানে তৈরি, অযোধ্যা শহরে মুসলমানদের অবস্থান কোথায়? আজও কি আছে তারা? আমরা কিন্তু কোনো রিপোর্ট পাচ্ছি না যে তারা কি বাড়িঘর বিক্রি করে দিয়েছে, পালিয়ে এসছে, বা অন্য কোথাও কলকাতায় চলে আসলো, কোথায় গেছে, আমরা কোনো রিপোর্ট পাচ্ছি না। দোজ হু আর লিভিং নিয়ার কাশী এবং বারাণসী, আজকে তারা কি করে যাচ্ছে তা আপনি চোখের সামনে ভাবুন। ওই অবস্থায় আপনি থাকতে পারবেন? আপনার ছেলে বউ বাজার করতে যাবে, আপনাকে যদি এরকম স্লোগান দেয়, সবসময় 24 ঘন্টা টোন্টিং করে, আপনি থাকতে পারবেন? ইট ইজ এ ন্যাশনালিজম যে আপনাকে ভারত মাতা জয় বলতেই হবে। It is not a nationalism, it is not also politics, it is a violence and violent justice। অর্থাৎ আপনাকে যেটা আগে বলতো ওরা যে আমরা পার্লামেন্টের মাধ্যমে আসবো না, এখন বলেছে যে পার্লামেন্টারি ভোটের মাধ্যমে আসবে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন ইত্যাদি ইত্যাদি হয়ে আমরা ভোটের মাধ্যমে আপনাদের শেষ করব। এবং মোদি গভর্নমেন্ট যখন কথা বলে বা ইত্যাদি যখন বলে, কিন্তু 17 কোটি লোক মুসলিম টুসলিম আছে, এদের সম্বন্ধে কোনো উচ্চবাচ্য করে না, কিন্তু এমনি ওনার মতো বলে যাচ্ছে, ওনাদের কোনো ক্ষতি করছে ইত্যাদি বলছে না, কিন্তু উনি যা যা বলছেন তার পুরো সাপোর্টে দেখা যাচ্ছে যে ক্ষতি কিন্তু হয়ে যাচ্ছে, বাট হি ইজ সাইলেন্ট। সুতরাং আজকের যে ঢেউ, আমার মনে হয় যে অনেক প্রবলেম আমাদের ছোটোখাটো নিজেদের মধ্যে তো আছেই, কিন্তু আমরা কোন দিকে যাব? যখন একটা সামলাতে যাচ্ছি তখন দেখছি আর একটা প্রবলেম চলে আসছে। আমরা এতদিন ভাই ভাই পাশাপাশি বা হিন্দু মুসলমান, কখনো আমাদের গ্রামে আমি কখনো বিভেদ দেখিনি। আজকে আমার ছোটো ছোটো ভাই বোন যখন আমি এতে যাচ্ছি, তারা আমাদের দিয়ে কথা বলেন না, পাশে একটা ছোটো ক্লাব করে ফেলেছে, সেখানে হয়তো একটা ফ্ল্যাগ তুলেছে, তারা কিছু জানে না, ছোট্ট বাচ্চা তো জানে না কিছু, কিন্তু আমার পাড়ায় হচ্ছে তো এটা। তাহলে আমরা কী ধরনের সাহিত্য আলোচনা করছি বা কী ধরনের সাহিত্য আলোচনা করা উচিত? আমি তাহলে এটাই বলতে যাচ্ছি যে বহুজনের সাহিত্য যে আপনারা করুন, এবং এই যে সাহিত্য এটা যেটা আমার স্যার এখানে সোনা বন্দ্যোপাধ্যায় দাদা আছেন, সুরঞ্জন দা আছেন, ওনারা যেটা বললেন সেটা আপনারা এটা কন্টিনিউ করুন, এবং আরও নতুন নতুন থিম নিয়ে ভাবুন। আর শুধুমাত্র আলোচনা করে বা এখানে এইভাবে করে যে কিছু খুব একটা হবে বলে মনে হয় না। যদি আপনারা লোয়ার লেভেল, মানে আমি একজন রিসার্চার, আমার যদি 2-4টে ছেলে যদি আমার মতো পথে যদি না আসে, বা আপনি যদি আপনার ছেলে মেয়েকে যদি যারা কাছে ঘনিষ্ঠ আছে তাদেরকে যদি ব্যাপারটা বোঝাতে পারেন, তাহলে মনে হয় এই ধরনের অনুষ্ঠান সফল হবে এবং আরও অনেক কিছু সফল হবে। আমি একটা বা দুটো কবিতা পড়ে, আমার যেহেতু গল্প অনেক আছে, গল্প পড়ার সময় নেই, একটা বা দুটো কবিতা পড়ে আমি আমার এই ছোট্ট বক্তব্য শেষ করব। আর বহুজন সাহিত্যটা ভুল বুঝবেন না, বহুজন সাহিত্য মানে বহু লোকের সাহিত্য না, যাদের ক্ষমতা বেশি তাদের সাহিত্য নয়। বহুজন লিটারেচার ইজ নট এ মেজরিটারিয়ান লিটারেচার। বহুজন সাহিত্য হচ্ছে যে আপনার দি লিটারেচার অফ দি অপ্রেসড, যারা সংখ্যায় বেশি। এর সাথে কিন্তু নিউমেরিক্যাল স্ট্রেংথ মানে হিন্দু লিটারেচার এটা নয়, কিন্তু বহুজন লিটারেচার মানে হচ্ছে দলিত আদিবাসী। যদিও আমি বহুজন লিটারেচার বইটা বা দুটো বইতে পড়তে গিয়ে সেখানে কিন্তু দেখা যাচ্ছে অদ্ভুতভাবে পশমান্দা মুসলিমের নাম আসলেও কিন্তু অন্যান্য আরও শুধু জাস্ট ইনক্লুড করে দিয়ে গেছে যে আদার মাইনরিটি, সেখানে কিন্তু ট্রাইবাল লিটারেচার, আদিবাসী লিটারেচার, ওবিসি লিটারেচার অ্যান্ড আম্বেদকর রাইট ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে। কিন্তু মুসলিম যে আলাদা একটা লিটারেচার আছে, এদেরা যে লিখতে পারে বা এরাও যে অথর আছে, সেখানে কিন্তু ওখানে দেখলাম সেখানে কিন্তু কিছুভাবে মানে বলা নেই, উল্লেখভাবে ইনক্লুডিং আদার মাইনরিটিজ বলা আছে। তাহলে বহুজন হতে গেলে মনে হয় আমার মানে মুসলমান যে লেখক বা মুসলমান যে রাইটার আছে যারা, তাদেরকেও ইনক্লুড করা উচিত। এবার আরও অনেক কথা আছে ভাই, জানেন যে আজকে আমাদের লাখ লাখ কবি আছে, পশ্চিমবঙ্গে কবির সংখ্যা বেশি নাই। স্যার আপনি তো সব বলে দিয়েছেন, আমার মুশকিল হয়ে গেছে, ওই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি সব বলে দিয়েছেন। হ্যাঁ 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 দিয়ে হ্যাঁ, তো স্যাররা যেরকম করছে সেটা একটা মাধ্যম, কিন্তু আমি বলছি এর থেকে যদি আরেকটু অন্যরকম ভাবেন, যেটা স্পেসিফিক প্রবলেমগুলো আসছে সেগুলো কিন্তু আমাদের কি মনে হয় না যে লিটারেচার মানে লিটারেচার কি সত্যিই এত দুর্বল? আমার তো মনে হয় না। পৃথিবীর সমস্ত রকম চেঞ্জ কিন্তু লিটারেচারের মাধ্যমে এসছেন। আজকে দেখুন, যখন আপনার লিঞ্চিং হচ্ছে, আমেরিকান যে ব্ল্যাক লিটারেচার যে লিঞ্চিং হয়েছে 70 বছর ধরে তারা লিখে গেছে, জীবন দিয়ে লিখে গেছে, সে লিটারেচারের দলিল আছে, ওগুলো কি হোয়াইট লোক লিখতে যাবে? আপনাকে যখন
হাত কেটে নিচ্ছে, পা কেটে নিচ্ছে, হাতে এইরকম সেগুলোকে সুবনিয়ার বানানো হয়েছে, সেটা হোয়াইট মানুষ সাদা চামড়ার লোক এসে আপনাকে ওই লিটারেচার লিখতে দেবে বা লিখবেন? ওটা কারা লিখেছে? তো আপনার যখন ঘর বাড়ি পড়ছে তো আপনাকে লিখতে হবে, সেটা কে লিখে দেবে?